শাপলা চত্বরে হত্যার বিচার সহ ৫ দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। স্বাধীনতা নিয়েই কাজ করেন সংবাদকর্মীরা। নিশ্চিত হয়নি মত প্রকাশের স্বাধীনতাও। গণমাধ্যম সংস্কারে কমিশনের সুপারিশ। গ্যাসের দাম বৃদ্ধিতে শিল্প খাতে বাড়বে উৎপাদন ব্যয়। রফতানি বাজারে ছিটকে পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা। বিইআরসির সিদ্ধান্তে বাড়বে সংকট। ২ দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি চট্টগ্রামের পয় নিষ্কাশন প্রকল্প। বেড়েছে ব্যয়ও। ওয়াসার অদক্ষতাকে দুষছেন বিশেষজ্ঞ। দ্রুত আগাচ্ছে কাজ, দাবি কর্তৃপক্ষের। তার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা। আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি। মাল্টা উপকূলে আক্রমণে ইসরায়েল জড়িত, দাবি কর্তৃপক্ষের। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শাপলা চত্বরে হত্যার বিচার, নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সহ ৫ দফা দাবিতে আজ রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। শুক্রবার রাত থেকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদানের আহ্বান নেতাদের। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত ৩টি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার আহ্বান জানানো হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে মহাসমাবেশ। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, হেফাজতে ইসলামের যে ৫ দফা দাবিতে ডাকা আজকের মহাসমাবেশ সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবার বেশ আগ থেকেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান সেখানে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আমরা গতকাল রাত থেকেই কিন্তু দূর দূরান্তের অনেকে যারা আছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন এবং তারা এখানে রাত্রি যাপন করেছেন। ভোরবেলায় ফজরের পর থেকে কিন্তু প্রচুর লোক সমাগম শুরু হয় এবং এখন কিন্তু দেখা যাচ্ছে পুরো সোহরাওয়ার্দী উদ্যানই কিন্তু জনগণ হয়ে গেছে। দাবিতে তারা এই সমাবেশটি করছে। তার মধ্যে প্রধান দাবিগুলো হচ্ছে শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছে সেটি সহ বিগত আওয়ামী লীগ আমলে যতগুলো গণহত্যা হয়েছে সবগুলো বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা সেগুলো প্রত্যাহার, একই সাথে যে নারী সংস্কার বিষয়ক কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো বিরোধী এবং দাবি করে এই প্রস্তাবগুলো তারা আজকে দাবি জানিয়েছে। তারা দাবি জানিয়েছে যে সংবিধানে প্রবর্তনবাদ প্রবর্তনের যে প্রস্তাব এসেছে সেটিকে বাদ দিয়ে আল্লাহর বিশ্বাস সেটিকে করতে হবে। একই সাথে কিন্তু হেফাজত ইসলামের আজকের থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হবে ইসরায়েল এবং ভারত সহ বিভিন্ন দেশে যে মুসলিমদের উপর নিপীড়ন হচ্ছে সেগুলো বন্ধে সরকার যেন শুরু করে সে দাবিতে উঠেছে। আমরা জানি যে আগের তিনি আজ এখানে কথা বলছেন এবং আজকে কিন্তু ঘোষণাপত্র জারি করা হবে। সেই ঘোষণাপত্রে এই দাবিগুলো পূরণে সরকারের যে উদ্যোগটা কেমন হওয়া উচিত সে ব্যাপারেও কিন্তু পরামর্শ নেতাকর্মীরা এবং তাদের বক্তব্য এমনই আমরা পেয়েছি যে শুধু নাম বাংলাদেশের দাবিগুলো সম্ভব পূরণ করতে হবে, তাতে আসলে অন্তর্বর্তী সেটি জনগণের বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীদের দাবি। সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগ খুনির দল, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়।
শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশে কথা বলেন এনসিপি নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জনতার আদালতে করা হবে আওয়ামী লীগের বিচার। জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক ছাত্র জনতা আবারও রাজপথে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর বড় জমায়েত জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে দৃপ্ত স্লোগানে প্রকম্পিত রাজধানী জিপি মোড়, বায়তুল মোকাররমার গুলিস্তান এলাকা। বাদ জুমা এভাবেই জনতার ঢল নামে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য এবং কেন্দ্রীয় নেতারা। বলেন, আওয়ামী লীগের বিচার না করা এদেশের মানুষের সঙ্গে তামাশার শামিল। বিচার এবং সংস্কারে সরকার গাফিলতি করছে বলে অভিযোগ করেন তারা। এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বলেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা, আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা। আওয়ামী লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন এনসিবি সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ করার আহ্বান জানান। বলেন, সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ নেন ছাত্র জনতা। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্র জনতার দাবি, আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রক্রিয়াকে রাখতে হবে সর্বাগ্রে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। হামলা, মামলা, জীবনের হুমকির সঙ্গে চাকরি হারানোর ভয়, চরম নিরাপত্তাহীনতার মাঝেই পেশাগত দায়িত্ব পালন করতে হয় সংবাদকর্মীদের। তবে সাংবাদিক সুরক্ষা আইন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে করছেন কমিশনের সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার থেকে জনগণ সব পর্যায়ের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শাতিলা শারমিনের রিপোর্ট। জীবনের ঝুঁকির সঙ্গে মামলা, চাকরিচ্যুতির মতো ঘটনাও আতঙ্কিত করেছে গণমাধ্যম কর্মীদের। এমনকি সাংবাদিক হত্যা নির্যাতনের মামলা আদালতে ঝুলে থাকে যুগের পর যুগ, বিচার পান না ভুক্তভোগীরা। নারী সাংবাদিক হিসেবে আমার উপর আক্রমণ করা হয়েছিল। মাঠে যারা কাজ করে তাদের উপর চাইলেই হামলা করা, এটা তো আসলে কোনোভাবে হইতে পারে না। সব পক্ষেরই বিরাট ভাজন আসলে সাংবাদিকদের হতে হয়। বিচার প্রক্রিয়া অনেক দিন হয়েছে, কিন্তু আমার মনে হয় যে ন্যায্য বিচারটা পায় নাই। যদিও আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারের 2025 সালের মুক্ত গণমাধ্যমের তালিকায় 16 ধাপ উন্নতি করলেও সাংবাদিকতার জন্য ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের এখনও অবস্থান 31তম। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে জনমানসিকতার পরিবর্তন না হলে মত প্রকাশের স্বাধীনতা অধরাই থেকে যাবে। সাংবাদিকদের বিরুদ্ধে জেনোসাইডের মামলা, এটা তো একই সাথে ভয়ঙ্কর এবং একই সাথে হাস্যকর। সংবাদপত্র কিংবা গণমাধ্যমে যে পুরোপুরি বিশুদ্ধ সেটা আমি বলবো না। আমি যে আদর্শকে ধারণ করি তার বিপরীত দিকে, সুতরাং ওইটাকে আমার ভাঙচুর করতে হবে, ওইটাকে আগুন ধরিয়ে দিতে হবে। সরকারের কোনো সমালোচনা করা যাবে না, কিংবা এখানে অন্যায় প্রতিবাদ হলে কিছু করা যাবে না, তাহলে পরে তো আর আমার গণমাধ্যম টিকবে না। আর গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য শামসুল হক জাহিদ জানান, মুক্ত গণমাধ্যমের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে অবস্থার উন্নতি হতে শুরু করবে। সাংবাদিক সুরক্ষা আইন আমরা
প্রস্তাব করেছি এবং একটা আইনের খসড়াও তৈরি করে দিয়েছি আমরা। প্রেস কাউন্সিলের বদলে আমরা বলছি একটা পার্মানেন্ট প্রেস কমিশন। এই দুইটা জিনিস যদি সরকার করে দেয় তাহলে আমাদের মনে হয় অনেকগুলো জিনিস মানে স্ট্রিমলাইনড এবং ডিসিপ্লিনড হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম মালিক সহ সংশ্লিষ্ট সবার ভূমিকা জরুরি বলেও মনে করেন কমিশনের সদস্যরা। গণমাধ্যম দিবসের এবারের প্রত্যাশা হোক বাংলাদেশ হোক সংবাদকর্মীদের জন্য নিরাপদ স্থান। রাষ্ট্র আর জনগণের মাঝে সেতু হিসেবে কাজ করুক গণমাধ্যম। সত্যিকারের ভিত্তি পাক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে জমজমাট রাঙামাটির পর্যটন শিল্প, দর্শনার্থীর পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো, হোটেল মোটেলে প্রায় 100% বুকিং, খুশি ব্যবসায়ীরা। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ সহ 7 জন। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। উন্নত চিকিৎসায় যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বড় ছেলে তারেক রহমানের বাসায়। সেখানে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেত্রী। 4 মাস পর দেশে ফিরতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এখনও নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি নেত্রী ঢাকায় ফিরতে পারেন বলে জানান তিনি। 5 মে সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তার। কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে, সেই জন্য ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। এই সফরে বিএনপি নেত্রীর সঙ্গে 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান স্মৃতিসহ থাকছেন 7 জন। 17 বছর পর দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন তিনি। এবার ঢাকায় ফিরে ধানমন্ডিতে পৈতৃক বাসায় ওঠার কথা রয়েছে জুবাইদা রহমানের। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় নিরাপত্তা বিবেচনায় পুলিশ মহাপরিদর্শকের কাছে প্রোটেকশন ইউনিট চেয়েছেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়বে 3 থেকে 5%। এতে যেমন রপ্তানি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেশ, তেমনি নতুন পুরান গ্যাস সংযোগে এক রকম দাম নির্ধারণে অভ্যন্তরীণ বাজারে তৈরি করবে অসম প্রতিযোগিতা, এমন শঙ্কা উদ্যোক্তাদের। এদিকে ক্যাবের জ্বালানি উপদেষ্টার দাবি, বিইআরসির দুর্নীতি দমন না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগ ও কর্মসংস্থানকে ঠেলে দেবে কঠিন চাপে। বিস্তারিত MSRFN-এর রিপোর্টে। নানা প্রতিকূলতা মোকাবিলা করে চলছে দেশের উৎপাদন খাত। বৈশ্বিক নানা ইস্যুতেও যোগ হয় নতুন নতুন চ্যালেঞ্জ। সব বাধা সহজে মোকাবিলায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 2023 সালের জানুয়ারিতে 1 লাফে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয় 150 থেকে 180%। এরপর শিল্প উদ্যোক্তাদের পকেট থেকে বাড়তি টাকা গেছে ঠিকই, কিন্তু শিল্পে যায়নি প্রতিশ্রুত গ্যাস। একদম বর্ধিত একটা অস্বাভাবিক মূল্য হয়েছে, সেই মূল্যটা আমরা তো বহন করতে পারছি না। আবার আমরা গ্যাসও পাচ্ছি না। কস্টিংটা দুইভাবেই বাড়ছে। একভাবে হচ্ছে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে, আরেকটা হচ্ছে না পাওয়ার কারণে। এরই মধ্যে গেল 13 এপ্রিল আরেক দফায় শিল্প খাতে নতুন সংযোগের বিপরীতে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। আর পুরনো সংযোগের ক্ষেত্রে অনুমোদিত লোডের 50%-এর বেশি ব্যবহারে গুনতে হবে এই বাড়তি টাকা। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের হিসাব, এতে তাদের উৎপাদন খরচ বাড়বে 3 থেকে 5%, যা রপ্তানি বাজার থেকে ছিটকে ফেলতে পারে বাংলাদেশকে। নতুন যিনি ব্যবসা আসবেন তার রেটটা যখন ডিফারেন্ট হবে তখন অটোমেটিক্যালি তার ব্যবসাতে যে একটা প্রতিযোগিতার যে সক্ষমতা সেটা কিছুটা কম থাকবে। 33% গ্যাসের দাম বৃদ্ধি করলে আমাদের এটা 5%-এর মধ্যে এফেক্ট পড়বে। কারখানা বেদে কিছুটা কম বেশি হবে। বিশ্ববাজারে যেমন প্রতিযোগিতা সক্ষমতা হারাবে রপ্তানিমুখী শিল্প, তেমনি এক এক কারখানায় গ্যাসের দাম একই রকম হওয়ায় দেশের বাজার দখলে দেখা দেবে অরাজকতা, এমন শঙ্কাও তাদের। বর্তমানে ব্যাংকের ইন্টারেস্ট রেটও বেশি, বিশ্বব্যাপী এনার্জির দাম কমে গেছে। এখন কিন্তু সর্বনিম্ন
প্রাইস চলতেছে তেলের এবং গ্যাসের, সে সময় আপনি এই মূল্যটা বৃদ্ধি করলেন, এতে ভবিষ্যতে নতুন কোনো ফ্যাক্টরি হবে না। গ্যাসের সংকট ও দাম বৃদ্ধিতে যখন বহুমুখী চাপে শিল্প খাত, তখন জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন শিল্প বান্ধব জ্বালানি নীতি তৈরি করতে দূর করতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর দুর্নীতি। সরকার যদি সেবা করে তাহলে এ খাতে মুনাফা হলে মুনাফার পয়সা সবাই লুটপাট করে খায়। ইন্ডাস্ট্রি খাতে জ্বালানির মূল্য বাড়িয়ে শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, সেবার উৎপাদন ব্যয় বাড়িয়ে দেওয়া, ব্যয় বাড়িয়ে দিলে সে বাজারে কম্পিটিশনে টিকতে পারবে না। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হয়ে স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়ানোর পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। মূল্যও বেড়ে যাচ্ছে, ভর্তুকিও বেড়ে যাচ্ছে, ঘাটতিও বেড়ে যাচ্ছে, লোডশেডিংও বেড়ে যাচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সাময়িক বন্ধ নভোএয়ারের ফ্লাইট চলাচল, যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। নভোএয়ার সূত্র জানিয়েছে শুক্রবার থেকেই ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সংস্থাটির বহরে থাকা 5টি ATR বিমান বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া এই মাসেই শেষ হওয়ার কথা রয়েছে। ইন্সপেকশন রিপোর্ট আসার পর ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময়ের মধ্যে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গেছে। নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটে গত বছর সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়। পয়ঃনিষ্কাশন প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়িয়ে অগ্রগতি হয়েছে মাত্র 65%। এতে ব্যয় বেড়েছে 1411 কোটি টাকা। এজন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে কর্তৃপক্ষের দাবি জটিলতা কাটিয়ে কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামের হালিশহরে সাগর তীর ঘেঁষে চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন মহাপরিকল্পনার বিশাল কর্মযজ্ঞ। 163 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পের আওতায় স্থাপন হবে মোট 200 কিলোমিটার পাইপলাইন, 15টি পাম্প স্টেশন এবং 144 কিলোমিটার সার্ভিস লাইন। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল 3,808 কোটি 58 লাখ টাকা। 2 দফা মেয়াদ বাড়ানোর পর বর্তমানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5,219 কোটি টাকা। এবছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত 3 বছরে অগ্রগতি মাত্র 65%। মূল যে অবকাঠামোগুলো ওগুলো দৃশ্যমান। এখন আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের কিছু ট্রান্সমিশন লাইন আছে, ছোট লাইনের পরে বড় লাইন হচ্ছে যেটার পিছনে মানুষ ভিতর দিয়ে মানুষ দৌড়াইতে পারবে, ওইরকম লাইনে এটা আমাদের প্রজেক্টে যাবে। এই কাজগুলো মোটামুটি সব মিলে 65% অগ্রগতি। এই মাস্টার প্ল্যানের অধীনে পুরো চট্টগ্রাম নগরীকে 6টি ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাচমেন্টের কাজ শুরু হয় 2022 সালের জানুয়ারিতে। প্রথম ক্যাচমেন্টের কাজ শেষ হলে প্রায় 20 লাখ মানুষ আধুনিক স্যানিটাইজেশনের ব্যবস্থার আওতায় আসবে। প্রকল্পে মোট 180 কিলোমিটার অগভীর এবং 20 কিলোমিটার গভীর পাইপলাইন বসবে। এ পর্যন্ত বসানো হয়েছে 90 কিলোমিটার। তবে পুরো নগরীকে স্যানিটেশন ব্যবস্থায় আনতে সময় লাগবে 2035 সাল পর্যন্ত। আমাদের টার্গেট হচ্ছে 2035 সাল নাগাদ আমরা প্রথম ফেজগুলিকে কমপ্লিট করে ফেলব, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 2070 সাল। 2070 সাল নাগাদ ফেজ ওয়াইজ আমাদের ডেভেলপমেন্টগুলি হতে থাকবে। আর নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার জন্য ওয়াসার অদক্ষতা ও দুর্বল পরিকল্পনাকে দুষছেন বিশেষজ্ঞরা। অনেক কিছুকে আমরা কোভিড দিয়ে আমরা পূরণ করতে চাই, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে সেটা না, একটা সঠিক পরিকল্পনার অভাব। বাকি ক্যাশমেন্ট যেগুলো আছে এগুলো যাতে তাড়াতাড়ি আমরা পরিকল্পনা নিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারি। যতটুকু পিছিয়ে আছি ঠিক ততটুকুন আমরা যাতে রিকভার করতে পারি। 1963 সালে চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজ শুরু করলেও এখনো পর্যন্ত পানি সরবরাহের মধ্যে সীমাবদ্ধ সংস্থাটি। দীর্ঘ 50 বছর পর সুয়েরেজ প্রকল্প গ্রহণ করে ওয়াসা কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে দিন কাটছে মেঘনা উপকূলবাসীর। বর্ষায় জোয়ারের পানিতে প্লাবনের শঙ্কায় সদর ও কমলনগরের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। বর্ষার আগেই বেড়িবাঁধ সংস্কারের দাবি নদী তীরের বাসিন্দাদের। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট থেকে কমলনগর উপজেলার মতিরহাট পর্যন্ত ভেড়িবাঁধটির এখন বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেড়িবাঁধটি এখন 2 ফুট নিচু ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে প্রমত্তা মেঘনার অব্যাহত ভাঙনে দুর্ভোগ যেন কাটছেই না নদী তীরবর্তী উপকূলীয় 2 উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষের।
মেঘনার ভাঙনের কবলে পড়ে ভেড়িবাটটির 3টি স্থান ক্ষতিগ্রস্ত হলে পানি উন্নয়ন বোর্ড ওইসব স্থানে রিংবাদ দিয়ে লোকালয় রক্ষার উদ্যোগ নেয়। কিন্তু টেকসই বেড়িবাঁধ না থাকায় এখন বর্ষায় লোকালয়ে পানি ঢুকে আবারও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে বসতবাড়ি ডুবে যায়। আসবাবপত্র ও গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েন তারা। তাই বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি তাদের। অনেকদিন পর্যন্ত মাটি এবং পালায় নেই, ঠিক আছে, এই কারণে আমাদের এই ভেড়িটা অনেক নিচু হয়ে গেছে। দুল্লাকালে আইলে বান্ধে যা, বর্ষা এলে আবার পানি ঢুকে, এদিক দিয়ে বান্ধে ওদিক দিয়ে পানি ঢুকে। এই কাজ না করাতে আমাদের এই ভিতরের যত ফসলাদি গরিবদের যত মনে করেন ঘর বাড়ি, এদের ফসলাদি প্রত্যেক বছর নষ্ট হয়ে যাইতেছে। টেকসই বেড়িবাঁধ না হওয়ার কারণে এবং এটা ভেঙে যাওয়ার কারণে আমাদের ফসলের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। এই বিষয়টা জেলা প্রশাসকের কাছে জানাইছি এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে জানাইছি। বেড়িবাঁধটির বেহাল দশার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, বর্ষার আগেই সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই অর্থ বছরে হয়েছে কি আপনার কিছুটা বেড়িবাঁধের দিকে নদী সরে আসছে, সেক্ষেত্রে নদীর যেন বেড়িবাঁধটা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে, এর জন্য আমরা ওখানে জিওব্যাগ ডাম্পিং শো যেটা করা প্রয়োজন সেটাই করছি এবং আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি বিষয়টা নিয়ে। মধু চৌধুরীহাট থেকে কমলনগরের মতিরহাট পর্যন্ত বেড়িবাঁধটির দৈর্ঘ্য 2.8 কিলোমিটার। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে কক্সবাজারের শত শত একর আবাদি জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। গত 8 বছরে উখিয়া ও টেকনাফের বহু নদী খাল পরিণত হয়েছে ড্রেনে। বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসল। এজন্য ক্যাম্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি স্থানীয়দের। তবে সবার সহযোগিতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টার। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার পশ্চিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশেই 20 একর জমির মালিক স্থানীয় কৃষক গফুরুল্লাহ ও ফরিদ আলম। একসময় এ জমিতে 3 ধরনের ধান ও সবজি চাষ হতো, কিন্তু গত 8 বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে অযোগ্য হয়ে পড়েছে জমিতে চাষাবাদ। একইভাবে তেলিপাড়ার উখিয়ার ঘাট এলাকায় খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় জেলেরা। এমনকি খালের পানি ব্যবহার করা হতো সেচের জন্য। রোহিঙ্গাদের বর্জ্যে এই খাল এখন পরিণত হয়েছে ড্রেনে। বিষাক্ত পানি জমিতে দিলেই মারা যাচ্ছে ফসল। রিফিউজি আসার পর থেকে এই জমিগুলো কোনোভাবে আমরা চাষ করতে পারিনি। এক কানি জমি আর চাষ করলে আর 200-150 এনলে ধান পাইতাম আর এখন আর কিছু না ভাই। ময়দা পানি মাছটা মাছটা রোহিঙ্গা আসার পথে আবর্জনাগুলি এই খালের মধ্যে নদীর মধ্যে চলে আসে। কৃষি বিভাগ বলছে, রোহিঙ্গাদের বর্জ্যের কারণে প্রতি বছর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কমছে কৃষি জমির পরিমাণ। একই সঙ্গে উৎপাদন কমেছে খাদ্যশস্যের। গবেষকরা বলছেন, বর্জ্যের কারণে মারাত্মক হুমকির মুখে পরিবেশ। অনেক দাতা সংস্থা এখানে কাজ করে, তাদেরকে এইসব বিষয় নিয়ে গুরুত্ব সহকারে দেখে এই যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যায় এবং ক্যাম্প থেকে বর্জ্যগুলো কিভাবে তাদের নিয়ন্ত্রণে রেখে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যাতে কোনোভাবেই স্থানীয়দের কৃষি জমিতে না আসে। আলটিমেটলি আমাদের যে পরিবেশ বন্ধু যে সমস্ত জীববৈচিত্র্যগুলো ছিল সেগুলো তো নষ্ট হচ্ছে এবং এটা ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া উচিত সরকারের। সবার সমন্বয়ে ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনার সমাধানের আশ্বাস পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার। এভাবে তো চলতে পারে না। ক্যাম্প যেহেতু একটা সীমিত জায়গা, ক্যাম্পে যারা যে সমস্ত এনজিওরা কাজ করে, সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে, তাদের সাথে কথা বলে এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এলাকাবাসীর তথ্য মতে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের কারণে উখিয়া ও টেকনাফের 1000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত, অথচ এখনও তাদের কোনো সহায়তা দেয়নি কোনো কর্তৃপক্ষ। চতুর্মুখী সংকটে পর্যটন নগরী কক্সবাজার। রোহিঙ্গাদের অবস্থানের কারণে বিপর্যয় ঘটছে প্রাকৃতিক পরিবেশের। বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে স্থানীয়দের কৃষিজমি, একই সঙ্গে দূষিত হচ্ছে নদী ও সাগর। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। কাশ্মীরে পর্যটক হত্যায় সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বা ও আইএসআই জড়িত দাবি ভারতের। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। কাপ্তাই হ্রদে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞায় কর্মবিহীন হয়ে পড়েছেন জেলেরা। এ সময় ভিজিএফ কার্ডে 20 কেজি করে চাল দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। সহায়তা বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট।
775 বর্গ কিলোমিটার বিশাল জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদ, যেখানে বছরে 9 মাস ধরে জীবিকা নির্বাহ করেন জেলেরা। কিন্তু মাছের উৎপাদন বাড়াতে প্রতি বছরের ন্যায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তাই জাল নৌকা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে প্রতি বছর 1 মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলে 31 জুলাই পর্যন্ত। এই সময়ে কর্মহীন হয়ে পড়েন জেলেরা। যদিও নিষেধাজ্ঞাকালীন সরকার ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে থাকে তাদের। দেশের অন্য এলাকায় 40 কেজি করে চাল দেয়া হলেও রাঙামাটির জেলেরা পান 20 কেজি করে। সরকারের এই সহায়তাকে বৈষম্য বলছেন জেলেরা। জিনিসপত্র তো অনেক দাম, আমরা কি করে চলবো? আমরা খুব কষ্টের মাধ্যমে চলি। আমরা যাতে 40 কেজি চাল পাই এবং 40 কেজি চালের পাশাপাশি যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে আমাদেরকে দেওয়া হয়, এটা জোরপূর্বক দাবি জানাচ্ছি। জেলেদের খাদ্য সহায়তা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে, জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। তাদের এই সহায়তা বৃদ্ধির জন্য একটি দাবি বা অনুরোধ আমাদের কাছে এসেছে। আমরা তাদের সেই অনুরোধকে যথাযথ গুরুত্ব দিয়ে সচিব স্যারের কাছে লিখেছি, সরকারকে জানিয়েছি। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময়ে 27,000 জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে মাস প্রতি 20 কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করে সরকার। সময় সংবাদ, রাঙামাটি। নওগাঁর হাটে বেড়েছে সব ধরনের ধানের সরবরাহ। এ কারণে সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 টাকা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আর সরকার নির্ধারিত 36 টাকা দরের ধান হাটে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে দাবি কৃষকের। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, বৈশাখের প্রথম সপ্তাহে ধান কাটামারাই শুরু হয়েছিল। এই ধানগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে চাষিরা হাটে তুলে থাকেন এবং বিভিন্ন ধার দেনা শোধ করা এবং ধান আবাদ করতে যে খরচ হয়েছিল, এই খরচগুলো তুলতে গিয়েই কিন্তু এই হাটে ধান তারা আস্তে আস্তে বাড়িয়ে দেন যোগান। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম গত এক সপ্তাহের ব্যবধানে নতুন যে ধানগুলো, এই ধানগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাটগুলো তোলা হচ্ছে এবং জিরা, কাটারি, নাজির, গোল্ডেন 28 এই জাতীয় বাহারি কিন্তু ধানের নাম রয়েছে। এই ধানগুলো যখন হাটে তুলছেন এবং হাটে ধানের যোগান যত বাড়ছে, দরের জায়গাটা কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে। আমরা দেখছিলাম গেল সপ্তাহে কাটারি জাতের যে ধানগুলো ছিল, এই ধানটা কিছুটা সরু ধান, এই ধানটা বিক্রি হয়েছিল প্রথম দিকে 1400 টাকা বা 1450 টাকা। বর্তমানে সেই ধান কিন্তু কিনছে ব্যাপারীরা সর্বোচ্চ 1120 থেকে 1150 টাকায়। অন্যান্য যেসব জিরা রয়েছে সেই ধানগুলো 1300 থেকে 1400 টাকা প্রথম দিকে বিক্রি হয়েছিল, বর্তমানে সেটা কিন্তু নেমে এসেছে সর্বোচ্চ 1200 টাকা দরে। অর্থাৎ সব ধরনের ধানের দরের জায়গাটা কিন্তু প্রতি মনে 200 টাকা বা 180 টাকা কিন্তু এখানে কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। আসলে ধানের দর কমিয়ে দেওয়ার পেছনে ব্যবসায়ীদের যে যুক্তিগুলো থাকে, তারা সবসময় বলে থাকে ধান নতুন উঠছে এবং নতুন ধান ওঠার কারণে কিছুটা আর্দ্রতা থাকে, ভেজা থাকে, এই কারণে দরটা তারা কমিয়ে দিচ্ছেন। কিন্তু চাষিদের দিক থেকে যে অভিযোগটা করা হয়ে থাকে, আসলে যোগান বাড়ানোর এই অজুহাতে তাদের নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থার কারণে কিন্তু কাঙ্ক্ষিত দর চাষিদের ঘরে যায় না। অন্যদিকে এই মুনাফাটা পুরোপুরি ব্যবসায়ীদের পকেটে চলে যাচ্ছে। এবং এই সকালে যেসব হাট আমরা দেখেছি যে ধানের কেনা বেচা হয়ে থাকে ভোর সকাল থেকে বেলা 10টা 12টা পর্যন্ত, এর মাঝে এই কেনা বেচার যে চিত্রটি থাকে, সরকারের কোনো নজরদারি দপ্তর না দেখার কারণে কিন্তু অরক্ষিত বাজার ব্যবস্থায় ইচ্ছে মতো দর হাঁকিয়ে কিন্তু ব্যবসায়ীরা ধানগুলো কিনে থাকেন। ফলে স্বাভাবিকভাবে এই যে মুনাফা, এটা কিন্তু চাষিরা বরাবরই বঞ্চিত, তাদের দিক থেকে অভিযোগ করা হয়ে থাকে। এবার কিন্তু খরচের খাত থেকে বলা হয়েছে চাষিদের দিক থেকে যে বিগত মৌসুমের চেয়ে এবার আবহাওয়া অনুকূলে ছিল, কিছুটা ধানের ফলন ভালো হয়েছে, কিন্তু খরচ বেড়েছে এবং খরচ বাড়ার সাথে সাথে সেই তারা যে একটা প্রত্যাশা করছিলেন মিনিমাম ন্যূনতম একটা কাঙ্ক্ষিত দর তারা একটা দাবি করছিলেন, কিন্তু সেই দরের জায়গাটা কিন্তু এই মুহূর্তে হাটগুলোতে পাচ্ছেন না চাষিদের দিক থেকে। অন্যদিকে সরকারিভাবে ধান সংগ্রহের যে 24 এপ্রিল থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এখনো জেলা পর্যায়ে আমরা দেখছি যে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়নি, কিন্তু 36 টাকা কেজিতে ধান কেনার যে সরকারি দর, হাটগুলোতে কিন্তু সর্বোচ্চ 30 থেকে 31 টাকা প্রতি কেজিতে কিনছে। অর্থাৎ প্রতি কেজিতেই কিন্তু 5 থেকে 6 টাকা দর এখানে কম। এবং এই দর কমের জায়গাটায় কিন্তু প্রকৃত অর্থে চাষিরা বঞ্চিত হওয়ার কথাই বেশিরভাগ বলছেন। জেলা কৃষি বিভাগ বলছে এবার জেলায় প্রায় 1,93,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে, যেখান থেকে প্রায় 12 লাখ মেট্রিক টন
ধান এবার কিন্তু কৃষকের ঘরে উঠবে এবং ধানের ফলন অনুযায়ী এবার চাষিরা কিছুটা উজ্জীবিত, কারণ বিগত মৌসুমের চেয়ে আবহাওয়া অনেকগুলো থাকার কারণে ধানের ফলন কিন্তু ভালো হয়েছে এবং হাটগুলোতে দিন যত গড়াচ্ছে সরবরাহ ততই বাড়ছে এবং এই সরবরাহের দিক থেকে কিন্তু প্রত্যাশিত একটি দর নিশ্চিত করার দাবি জানাচ্ছে চাষিরা। এ ছিল নওগাঁর মহাদেবপুরে ধানের হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। গত 2 দশকের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া শহরে বেড়েছে নগরায়ন। গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন, যার বেশিরভাগই নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। এতে অগ্নিকাণ্ডের পাশাপাশি বেড়েছে ভূমিকম্পের ঝুঁকিও। রহস্যজনক কারণে নির্বিকার পৌর কর্তৃপক্ষ। তদারকি প্রতিষ্ঠান হিসেবে জেলা প্রশাসনেরও নেই দৃশ্যমান ভূমিকা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। জনবসতির পাশাপাশি এভাবেই ক্রমশ নগরায়নের পরিধি বাড়ছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। 1968 সালে প্রতিষ্ঠিত 150 বছরের বেশি প্রাচীন পৌরসভায় বাড়ছে পরিধিও। প্রতিদিন বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠছে বহুতল ভবন। অথচ এসব ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হচ্ছে না কাঠামো, স্থাপত্য কৌশল, ভিত্তিক কৌশল, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা, উচ্চগতি পাম্পিং ব্যবস্থা, গ্যাস বিদ্যুৎ লাইনের ছাড়পত্র, আলো বাতাস চলাচলের ব্যবস্থা ও ইটিভি বাস্তবায়ন সহ নানা নীতিমালা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় 30,000-এর বেশি বাড়ি হোল্ডিং নম্বর রয়েছে। এর মধ্যে নীতিমালা অনুযায়ী 6 তলা থেকে 14 তলা ভবনকে বহুতল ভবন হিসেবে ধরা হয়। এমন বহুতল ভবনের সংখ্যা অন্তত 1.5 শতাধিক। অথচ এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ নীরব। এতে বাড়ছে আগুনের পাশাপাশি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মৃত্যুর ঝুঁকি। বাসার মধ্যে যদি কেউ মারা যায়, এই লোকটাকে যে নিচে নামানো হবে, এই ধরনের ব্যবস্থা নেই। যেভাবে একটা পরিকল্পিতভাবে একটা নগরায়ন করতে হয়, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু তেমন কিছু আমরা দেখতে পারতেছি না। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানে বিল্ডিংয়ের কাজ থামিয়ে দেওয়া হচ্ছে। তা পরীক্ষণে কিন্তু আবার আমরা দেখছি যে এই কাজগুলো আবার চলমান হয়ে গেছে। ম্যানেজ হওয়া থেকে বের হয়ে আসতে হবে, না হয় আমরা নিরাপদ শহর গড়ে তুলতে পারবো না। এখনই সময়, যদি কঠোর এটাকে নিয়ন্ত্রণ করার সময় না হয়, সত্যি আমাদের জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করে। এদিকে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে পৌর প্রশাসক জানান অবৈধ ভবনের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আর জেলা প্রশাসক জানান নতুন করে কেউ যেন অবৈধভাবে ভবন নির্মাণ করতে না পারে, এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যে বিল্ডিংগুলো অলরেডি হয়ে গেছে বা যেগুলো নতুনভাবে প্রক্রিয়াধীন আছে, অবশ্যই আমরা আমাদের পৌরসভার যারা আছেন তাদের দিয়ে আইনানুগভাবে যেটা হবে আমরা অবশ্যই সেটা ব্যাপারটা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রাথমিক অবস্থা যাতে এটা যাতে রোধ করা যায় সেই বিষয়ে আমি দ্রুত মেয়র সাহেবকে বলেছি। এছাড়া যাতে সহজে যাতে মানুষ অনুমোদনটা পেতে পারে সেই বিষয়টা নজর দেওয়ার জন্য বলা হয়েছে। 18.5 বর্গ কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ছোট বড় মাঝারি আকারে মিলিয়ে অন্তত 800-র বেশি ভবন রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পর্যটন কেন্দ্র হওয়ায় খাগড়াছড়ি রাঙামাটি সড়কে দিন দিন বাড়ছে যানবাহন। আঞ্চলিক মহাসড়ক 24 ফুট প্রশস্তের কথা থাকলেও 61 কিলোমিটার অংশে প্রশস্ত মাত্র 12 ফুট। সড়ক সরু ও আঁকাবাঁকা হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা। পর্যটক সহ যাত্রীরা পড়েন ভোগান্তিতে। একই চিত্র খাগড়াছড়ি সাজেক সড়কেও। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের সমীক্ষা চলছে। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে রিপোর্ট। নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়কগুলোর 24 ফুট প্রশস্ত থাকার কথা, কিন্তু রাঙামাটি খাগড়াছড়ি 61 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত মাত্র 12 ফুট। দিন দিন এ পথে যানবাহন ও চলাচলকারী বাড়লেও সড়কটির এমন দশায় ভারী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। 1980-র দশকে নির্মিত সড়কটিতে ঝুঁকিপূর্ণ অনেক বাঁক থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি চলাচলকারীদের। টানিয়ে যায়, আমাদের অনেক সময় নিচে চলে যেতে হয়, গ্যাপে চলে যেতে হয়। রোডটা শুরু হওয়ার কারণে আমরা সাইড দেওয়ার জায়গা থাকে না। বড় গাড়ি চালাইতে কষ্ট হয়, একটাকে আরেকটা সাইড দিতে পারে না, দুর্ঘটনা বেশি হয়। চলাফেরা করা মানে খুবই কষ্ট হয়ে যায় এই রাস্তার কারণে। একটা জায়গায় জাম বাজলে অনেক সময় ঢাকা চিটাঙ্গের মতো জাম 2-3 ঘন্টা জাম বাজেই থাকে। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পে পরিবেশগত সমীক্ষা চলছে। এছাড়া দুর্ঘটনা রোধে চলতি অর্থ বছরে 15টি অতি ঝুঁকিপূর্ণ বাঁক অপসারণ করা হবে। এই সড়কের প্রশস্তকরণের জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প তৈরি করেছি। তবে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত জায়গাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত কারভেসারগুলা বাঁকগুলাতে এই অর্থ বছরে আমাদের রেগুলার যে মেইনটেনেন্স ফান্ড থাকে সেই ফান্ডের আওতায় আমরা 15টি বাঁককে
সরলীকরণ করব। প্রতিদিন খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কে চলাচল করে 1500 থেকে 2000 যানবাহন। সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে 110টি। সময় সংবাদ, খাগড়াছড়ি। জমজমাট রাঙ্গামাটির পর্যটন শিল্প। প্রতিটি বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর পদচারণায় মুখর। হোটেল, মোটেল, কটেজের প্রায় 100% বুকিং হয়েছে। প্রত্যাশানুযায়ী পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরা। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। বিস্তৃত কাপ্তাই হ্রদ, শান্ত নীল জলে ঢেউ তুলে ছুটে চলেছে ইঞ্জিন চালিত নৌকা। এদের কারো গন্তব্য শুভলং, কেউ বা যাচ্ছেন ঝুলন্ত সেতুতে। চলতি পথে পর্যটকরা উপভোগ করছে হ্রদ আর সবুজ পাহাড়ের অপার সৌন্দর্য। শুধু হ্রদ নয়, রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রে এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর। কেউ পরিবার, কেউ বা বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছেন পার্বত্য অঞ্চলে। পাশাপাশি স্থানীয় তাঁতে বোনা কাপড়ের দোকানেও বেড়েছে ভিড়। মে দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে 3 দিনের বন্ধের কারণে পর্যটকের এই চাপ। খুব ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্য দেখে। লেক টেক ঘুরলাম, ট্রলারে সারাদিন ভ্রমণ করলাম। আমার এই দেশটা এত সুন্দর, আসলে না আসলে বলা মুশকিল। লেকে ঘুরছে, নৌকাতে ঘুরছে, এখানে এসেছে, আমার থেকে অনেক ভালো লেগেছে। যাদের মনের মধ্যে কষ্ট আছে বা অনেক অশান্তিতে আছে, আমি মনে করি তারা যদি একটু এখানে এসে একটু ঘুরে যায়, আমি মনে করি যে অনেক ভালো লাগবে তাদের কাছে। হোটেল, মোটেল, কটেজের প্রায় 100% বুকিং রয়েছে। প্রত্যাশানুযায়ী পর্যটক আসায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। রুম বুকিং প্রায় 90% বুকিং রয়েছে, আশা রাখি 100% হবে। এছাড়া আমার যে বিনোদন কেন্দ্রগুলোতে প্রায় আশানুরূপ দর্শনার্থী আগমন ঘটছে। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে চলতি সপ্তাহের ছুটিতে রাঙামাটিতে প্রায় 50,000 পর্যটক এসেছেন। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সকালের সময়। আন্তর্জাতিক জলসীমায় মাল্টার উপকূলের কাছে গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটি আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজ কর্তৃপক্ষ ফ্রিডম ফ্লোটিলা বলছে, হামলার জন্য ইসরায়েল দায়ী। স্থানীয় সময় শুক্রবার রাত 12:30টার দিকে জাহাজটিতে আঘাত হানে প্রথম ড্রোনটি। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় হামলায় জাহাজের সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন ধরে যায় জেনারেটর কক্ষে, যা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পুরো জাহাজকে। তৈরি হয় ডুবে যাওয়ার ঝুঁকি। মাল্টা সরকার জানায়, জাহাজে থাকা 12 জন ক্রু ও 4 জন নাগরিকের সবাই নিরাপদে রয়েছেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক জাহাজে হামলার বিচার দাবি করেছে সংগঠনটি। তবে এ নিয়ে এখনো মুখ খোলেনি তেল আবিব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কাশ্মীরের পেহেলগামে হামলায় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর ই তৈয়বা এবং গোয়েন্দা সংস্থা ISI জড়িত বলে অভিযোগ ভারতীয় তদন্ত সংস্থা NIA-র। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে তীব্র ও প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি 13টি এলাকায় খাবার মজুতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। কাশ্মীরের পেহেলগামের ঘটনা ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। এবার পর্যটক হত্যার পেছনে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর ই তৈয়বা এবং দেশটির গোয়েন্দা সংস্থা ISI জড়িত বলে অভিযোগ তুলেছে ভারতীয় তদন্ত সংস্থা NIA। তাদের দাবি, ISI এর সহযোগিতায় ভারতে অনুপ্রবেশ করে লস্কর ই তৈয়বার সদস্যরা। ভারতীয় গণমাধ্যম NDTV-র এক প্রতিবেদন বলছে, NIA এর তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে আক্রমণকারীরা পর্যটকদের গতিবিধি পর্যবেক্ষণ করে। তারা অত্যাধুনিক অস্ত্র, পাকিস্তানি স্যাটেলাইট ফোন এবং প্রশিক্ষণলব্ধ হামলার কৌশল ব্যবহার করে আক্রমণ চালায় বলে দাবি সংস্থাটির। এই ঘটনার পর নয়াদিল্লি সীমান্তে নিরাপত্তা বাড়ালে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডারদের সম্মেলনে বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। ISPR এরপর এক বিবৃতিতে জানায়, ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পাকিস্তান প্রতিক্রিয়া শুধু প্রতিশোধই নেবে না, এমন জবাব দেবে যা তারা আগে কখনো দেখেনি। পরিস্থিতি বিবেচনায় তাদের সেনাবাহিনীর প্রতিটি ইউনিটই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, যদি ভারত কোনোভাবে সিন্ধু চুক্তি ভেঙে পানির গতিপথ বদলানোর চেষ্টা করে, তাহলে পাকিস্তানের পক্ষ থেকে সামরিক জবাব দেওয়া হবে।
এদিকে ভারতীয় সেনাবাহিনীকে মোদির পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি 13টি নির্বাচনী এলাকায় 2 মাসের জন্য খাবার মজুতের নির্দেশ দিয়েছে পাকিস্তানের স্থানীয় প্রশাসন। কাশ্মীরের পাকিস্তান শাসিত অঞ্চলের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক জানান, জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে এর মধ্যেই 100 কোটি পাকিস্তানি রুপির একটি তহবিল গঠন করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিকট ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এর মধ্যে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি হয়েছে, যা পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় আছে। এদিকে রাশিয়ার লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের জাপোরিজিয়া, খেরসন ও নিকটবর্তী এলাকায় অন্তত 29 জন নিহত হয়েছেন। এদিকে 8 মে ইউক্রেনের পার্লামেন্টে নির্ধারিত হতে চলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির ভবিষ্যৎ। এই চুক্তির আওতায় মার্কিন বিনিয়োগে দেশটির খনিজ খাত এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন জোরদার হবে। যদিও এতে কোনো আনুষ্ঠানিক নিরাপত্তার নিশ্চয়তা নেই, তবে প্রতিটি সামরিক সহায়তায় বিনিয়োগ হিসেবে ধরা হবে, এমনটাই বলছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস মিহাল। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মনে করেন, ট্রাম্প ছাড়া কেউ এই শান্তি আলোচনা এগিয়ে আনতে পারতেন না। তবে তার মতে যুদ্ধ দ্রুত শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তার মতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জানে কে কি চায়, এখন সমঝোতার ভার তাদের উপর বলে মন্তব্য করেন ভান্স। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। আগস্টে বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে হঠাৎ উৎকণ্ঠা। রোহিত কোহলিদের ঢাকায় পাঠাতে চায় না বিসিসিআই, এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি ভিত্তিহীন দাবি বিসিবির। বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ রয়েছে বিসিবির। সিরিজ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নানা ঘটনায় হঠাৎ করেই উপমহাদেশের দেশগুলোর সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। স্বাভাবিকভাবেই যার আঁচ লেগেছে ক্রীড়া অঙ্গনে। পেহেলগাম হামলার জেরে ভারত পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে ফাটল ধরেছে। দ্বিপাক্ষিক সিরিজ তো দূরের কথা, আইসিসি ইভেন্টেও মুখোমুখি হতে চায় না দু দেশ। বাংলাদেশের সঙ্গে পেহেলগামের মতো ইস্যু না থাকলেও হুট করে বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে গুঞ্জন। প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশে সিরিজ খেলতে দল পাঠাতে কেন যেন সব সময় গড়িমসি ভারতের। সবশেষ 2022 সালে এখানে সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। বছর 3 পর আবারও বায়োল্যাটারাল সিরিজের জন্য এবছরই ঢাকায় পা রাখার কথা তাদের। আগস্টে হোয়াইট বল সিরিজ খেলার কথা রোহিত কোহলিদের, যেখানে রয়েছে 3টি করে ওয়ানডে ও টি20। তবে টাইমস অব ইন্ডিয়ার দাবি, চলমান পরিস্থিতিতে সিরিজ বাতিলের কথা ভাবছে বিসিসিআই। বোর্ডের এক সোর্সের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত দলের বাংলাদেশ সফর বাতিলের বড় সড় শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। যদিও এই খবর উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আশ্বাস দিয়েছেন, সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই। বিসিসিআই এর সঙ্গে বিসিবির সুসম্পর্কের কথাও বলেন বিসিবি কর্তা। যেভাবে আমাদের আলোচনা হয়েছে সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এই সিরিজটা করার। বিসিবির সাথে আমাদের যোগাযোগ আছে। আমাদের সাথে বিসিবির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ। আমার ধারণা নিয়ে কোনো শঙ্কিত হবার কোনো কারণ নেই। আমাদের বিশ্বাস সেটা সহমতি হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বর্ডারে হঠাৎ করে তৈরি হওয়া উত্তেজনার মাঝে টাইমস অব ইন্ডিয়ার এমন খবর উদ্বেগজনক। ধারণা করা হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমানের এক ভাইরাল ফেসবুক পোস্টের জের ধরেই এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও বিসিবি পরিচালকের বিশ্বাস, এসবের প্রভাব পড়বে না ক্রিকেটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পাসপোর্ট পেতে বায়োমেট্রিক দিলেন সমিত সোম। কানাডার টরন্টোতে বাংলাদেশি কনসুলেটে গিয়ে এই কার্যক্রম শেষ করেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যানাডিয়ান ফুটবলার। ফিফার ছাড়পত্র পেতে সমিত সোমের দরকার বাংলাদেশি পাসপোর্ট। ক্যালগারি থেকে টরন্টো এসে গুরুত্বপূর্ণ এই কাজ সারেন তিনি। এর আগে প্রথম ধাপে তৈরি করা হয় তার বাংলাদেশি জন্ম নিবন্ধন। বাংলাদেশের হয়ে খেলতে কানাডা সকার অ্যাসোসিয়েশন এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে তাকে। এখন বাকি শুধু ফিফার আনুষ্ঠানিকতা। বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেই তার সব ডকুমেন্টস নিয়ে ফিফায় আবেদন করবে বাফুফে। সব প্রক্রিয়া ঠিকভাবে এগুলে আসছে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন তিনি। তবে এজন্য 10 মে AFC পোর্টালে প্রাথমিকভাবে তার নাম নিবন্ধন করতে হবে ফুটবল ফেডারেশনের।
সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শাপলা চত্বরে হত্যার বিচার সহ 5 দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। কাজ করেন সংবাদকর্মীরা। নিশ্চিত হয়নি মত প্রকাশের স্বাধীনতাও। গণমাধ্যম সংস্কারে কমিশনের সুপারিশ। এবং গ্যাসের দাম বৃদ্ধিতে শিল্প খাতে বাড়বে উৎপাদন ব্যয়। রপ্তানি বাজারে ছিটকে পড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অসম প্রতিযোগিতার শঙ্কা। বিইআরসি সিদ্ধান্তে বাড়বে সংকট। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।